আজ আমার বিয়ে হলো আর এখন বাসর ঘরে বসে আছি, তবে যার সঙ্গে বিয়েটা হচ্ছে সে আমার শত্রুপক্ষ। শত্রুপক্ষের সঙ্গে কিভাবে জমিয়ে বাসরটা সারা যায় সেই কথাই ভাবছি এতক্ষণ ধরে। মনে মনে হাজারো ফন্দি এঁটেছি যে তাকে কিভাবে শায়েস্তা করা যায়। সবাই বলে বাসর রাতে নাকি মেয়েরা এক হাত ঘোমটা টেনে লজ্জা নিয়ে চুপচাপ বসে থাকে, তাই আমাকে সবাই তেমনই ভাবে বসিয়ে রেখে গেছে আর আমিও চুপচাপ তেমনটা ভাবেই বসে রয়েছি, খুবই ভদ্রভাবে। দেখে কেউ কখনো বলবে না যে কি করে মানুষটাকে শায়েস্তা করা যায়। এতক্ষণ ধরে সেই শয়তানি বুদ্ধিগুলো মনে মনে আঁটছি। যার সঙ্গে আমার বিয়ে হলো তার নাম হলো আসাদ সাইদ, ঢাকার টপ বিজনেসম্যান আর তার সঙ্গে নানান মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে তিনি যুক্ত। আর আমাকেই বা কম ভাবছেন কেন? আমি হলাম আরুষি রহমান, ওনার কম্পিটিটর বিজনেসে। তবে নিজের প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কেন বিয়ে করেছি সেই কাহিনীটা পরে বলবো। এখন আসি বাসর রাতে। সকলের মতো আমিও এক হাত ঘোমটা টেনে বসে আছি আর তখনই ঘরে প্রবেশ করলেন আমার প্রতিদ্বন্দ্বী স্বামী। অন্যান্য মেয়ে হলে তাদের মনে হয়তো এতক্ষণে একরাশ ভয় তৈরি হতো যে এরপর কিভাবে কি, কিন্তু আমার মনে এখন লাড্ডু ফুটছে, তার কারণ উনার লাইফটা যদি আমি তেজপাতা না করে দিয়েছি তো আমার নাম ও আরুষি নয়। আরুষিকে বিছানায় বসে থাকতে দেখে আসাদ একটা শয়তানি হাসি দিল, যার অর্থ হলো ওর হাত থেকে আজকে আরুষিকে কেউ বাঁচাতে পারবে না। আসাদ ধীরে ধীরে আরুষির কাছে গেল। আরুষির কাছে যেতেই আরুষি বিছানা থেকে নেমে আসাদের পায়ে সালাম করল। আসাদ আরুষিকে ধরে তুলল, তুলে আরুষির কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিল। অসাদ, আজ তুমি শেষ আরুষি রহমান, আসাদ সাইদের বউ হয়ে কেমন লাগছে এখন? ওয়েলকাম টু দ্য ডেভিল কিংডম। আসাদ ভেবেছিল আরুষি হয়তো তেজ দেখিয়ে এক্ষুনি ওকে ধাক্কা মারবে, কিন্তু আসাদকে সম্পূর্ণ অবাক করে দিয়ে আরুষি আসাদের বুকে মাথা রাখল, রেখে দাঁত বের করে হাসছে আরুষি। আরুষির কাজকর্মে আসাদ তো অবাকের চূড়ান্ত পর্যায়, তার কারণ এতদিন ধরে আরুষির সাথে ওর যতবার ঝামেলা হয়েছে ততবার দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয়েছে, আর সেখানে নিজের শত্রুকে বিয়ে করে বাসর রাতে এভাবে জড়িয়ে ধরবে আসাদ সেটা ভাবেনি। আসাদ এ সমস্ত ভাবছে, হঠাৎই ওর মনে হলো ওর দমটা যেন আটকে আসছে, তার কারণ আরুষি শক্ত করে আসাদকে জড়িয়ে ধরেছে, আর এতটাই জোরে যে আসাদের দম বন্ধ হয়ে আসছে, আর আসাটাই স্বাভাবিক। আসাদ আরুষিকে ছাড়ানোর চেষ্টা করছে। আসাদ, এই মেয়ে ছাড়ো, কি করছো কি? আরুষি আসাদের দিকে মুখ তুলে তাকিয়ে বলল, এরকম বলবেন না স্বামী, আমার লজ্জা লাগে, আর আপনিও যখন আমাকে জড়িয়ে ধরলেন তার বেলা। আসাদ যেন এবার আকাশ থেকে পড়ল, কারণ ও যে আরুষিকে চেনে সেই আরুষির থেকে এই আরুষি সম্পূর্ণ আলাদা, যার মধ্যে নেই কোনো তেজ, নেই কোনো জেদ, কেমন একটা বাচ্চা মনোভাব রয়েছে ওর মধ্যে। কিন্তু আরুষির এই রূপটা আসাদ দেখতে চায় না, তাই আরুষিকে আসাদ ধাক্কা মারল। আসাদ, বের হয়ে যাও আমার রুম থেকে। আরুষি, কে থাকতে চাই আপনার সাথে। আমি কেন, আমার আত্মাও থাকবে না আপনার সাথে? আসাদ এবার শয়তানি হাসি দিয়ে বলল, এই তো চলে এলে নিজের আসল রূপে। আসলে কি বলতো, সমান সমান না হলে ঠিক যুদ্ধটা জমে না। আরুষি সঙ্গে সঙ্গে আসাদের কাছে গিয়ে আসাদের ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। আসাদের চোখগুলো যেন বেরিয়ে আসবে এমন অবস্থা, কারণ আরুষির হঠাৎ করে আবার নিজের ক্যারেক্টার চেঞ্জ করে নেবে সেটা আসাদ ভাবেনি। আসাদ যেন অন্যরকম একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে, যেখান থেকে ওকে বার করে আনাটা খুবই কঠিন। আসাদ সবকিছু ভুলে গিয়ে আরুষিকে কোলে তুলে নিল, নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। আরুষির এবার জান যায় অবস্থা, কারণ ও ঠিক করেছিল আসাদকে জ্বালিয়ে রুম থেকে বেরিয়ে যাবে, কিন্তু এখন যে আসাদ সত্যিই বাসর করার জন্য উঠে পড়ে লেগেছে।
আরুষি ভাবছে এটা কি আসাদের নতুন কোনো চাল নাকি অন্য কিছু, কিছুই বুঝতে পারছে না। তবে যতক্ষণ কিছু বুঝে উঠল ততক্ষণে আসাদ ওকে নিয়ে ডুবে গেছে ভালোবাসার সাগরে। সকালবেলা আরুষির ঘুম ভাঙতেই ও নিজেকে আসাদের রুমে আবিষ্কার করল। তারপর মনে পড়ল যে কালকে কি কি হয়েছে। এই মুহূর্তে আসাদকে সামনে পেলে হয়তো আরুষি ওকে খুন করে দিত, এই রকম অবস্থা। পরমুহূর্তে আরুষি শুনতে পেল বাথরুম থেকে গুনগুন করে গানের আওয়াজ ভেসে আসছে। ওর আর বুঝতে বাকি রইল না যে আসাদ শাওয়ার নিচ্ছে। আরুষি যেই আসাদকে গণধোলাই দেওয়ার জন্য বিছানা থেকে নামতে যাবে তখন নিজের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, তার কারণ গায়ে কোনো পোশাক নেই, কেবলমাত্র ব্ল্যাঙ্কেটটা কোনো রকমভাবে জড়ানো। আরুষি সেখান থেকে না পারছে উঠতে, আজ না পারছে কিছু করতে। তারপরে অনেকটা সাহস নিয়ে যেই লাগেজের দিকে এগোতে লাগল জামা কাপড় নেওয়ার জন্য, তখনই আসাদ বেরিয়ে আসল শাওয়ার নিয়ে। আসাদ বেরিয়ে এসে এমন একটা ভাব করল যেন ও কিছুই জানে না আর কিছুই হয়নি। আরুষি ভেবেই নিয়েছে আসাদকে শায়েস্তা করতে হলে একমাত্র বাড়িতেই ওর সুযোগ, তাছাড়া ওর নিজের রূপটাও তো তার আসাদকে দেখাতে হবে যে আরুষি কোনো রকম কোনো চেঞ্জ হয়নি, না হলে আরুষিকে আসাদকে দুর্বল ভেবে ওকে সহজে হারানোর চেষ্টা করবে, আর সেটা আরুষি কখনোই হতে দেবে না। আরুষি এবার সুরেলা কণ্ঠে বলে উঠল, স্বামীর আপনি কি কোথাও যাচ্ছেন? আরুষির এরকম সুরেলা কণ্ঠে শুনে আসাদ আরুষির দিকে আর চোখে দেখে বলল, আমাকে কিছু বললেন মিস আরুষি রহমান? আরুষি, আপনি ছাড়া কি এখানে আর কে আছে স্বামী? বারবার আরুষির বলার স্বামী স্বামী ওয়ার্ডটা আসাদকে যেন কাটার মতো বিঁধছে, তাই রেগে গিয়ে আরুষির কাছে গেল, গিয়ে বলল, কি বারবার স্বামী স্বামী বলছো? আর আমি তোমার স্বামী না, ওকে, আমি তোমার শত্রু আর কিছুই না। আরুষি, তাহলে কালকে রাত্রে আপনি ওই কাজগুলো করলেন কোনো অধিকারে? আরুষির কথায় আসাদ ভরকে গেল। আরুষি, তাহলে আপনি বলতে চাইছেন যে আপনি আমার স্বামীর না, তাই তো? আসাদ, না, আমি তোমার স্বামী না। আরুষি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিচে গিয়ে সবাইকে বলে দেব। আসাদ চোখ বাঁকা করে আরুষিকে বলল, কি বলবে? আরশি, এটাই বলবো যে আপনি আমার স্বামী না হওয়ার শর্ত আপনি আমার সাথে খারাপ কাজ করেছেন, বলে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আসাদ জোরে জোরে চেঁচিয়ে বলতে লাগল, এই মেয়ে, তুমি কি পাগল হয়ে গেলে নাকি যে তুমি সবাইকে এরকম বলবে? আরুষি, আপনার কিছু করার সময় মনে ছিল না, বলে মুখের উপর দরজা লাগিয়ে দিল। আরুষি শাড়ি পরে বেরিয়ে এলো আর আসাদ তখন সবে পারফিউমটা দিচ্ছিল। হঠাৎ ওর চোখ পড়ল আরুষির দিকে, দেখেই চমকে উঠল, তার কারণ এতদিনে ও আরুষিকে কেবল শার্টে, জিন্সে, স্কার্ট এসব পরতে দেখেছে। আরুষিকে শাড়ি পরা অবস্থায় কোনো দিন ও দেখেনি, তাই আরুষিকে দেখে যেন আসাদ চোখ ফেরাতে পারছে না। আরুষি নিতান্তই সুন্দরী, তবে শাড়িতে আরও বেশি রূপের প্রকাশ পেয়েছে। আরুষি এবার গলা খাঁকড়ে বলতে লাগল, কি চোখ ফেরাতে পারছেন না বুঝি স্বামী? আমাকে কি খুব সুন্দর লাগছে? আসাদ এবার আরুষির থেকে চোখ ফিরিয়ে নিল। আসাদ, স্টুপিড কোথাকার, বলে ঘর থেকে বেরিয়ে গেল। আরুষি তো হেসে হেসে শেষ, কারণ আসাদের রাগী ফেসটা ওকে দারুণভাবে স্যুট করে। আরুষি ঘরের মধ্যে বসে আছে, কারণ যতক্ষণ না ওকে কেউ ডাকছে ততক্ষণ ও নিচে নামতে পারছে না। নতুন বউ বলে কথা, তবে ওর অপেক্ষা ভাঙিয়ে একটা মেয়ে এলো ঘরের মধ্যে। তোহা, ভাবি চলো, সবাই তোমাকে ডাকছে নিচে খেতে। আর আমার আহাম্মক ভাইটাকে দেখেছ তো কেমন, তোমাকে না নিয়ে চলে গেল। তোহার কথা শুনে আরুষি বেশ ভালোই বুঝতে পারল যে ওটা হলো আসাদের বোন। আরুষি মুচকি হেসে তোহাকে বলল, তাহলে তুমি কি আমার সেই ননদিনী? তোহা, হ্যাঁ, হেসে। আরুষি,
আচ্ছা চলো তারপরে দুজনে জমিয়ে গল্প করব ওকে। তোহা আরুষিকে জড়িয়ে ধরে, ওকে ভাবি। এরপর ওরা চলে গেল ব্রেকফাস্ট করতে। সবাই নিচে ব্রেকফাস্টের জন্য বসে আছে, তখন তোহা আরুষিকে নিয়ে গেল সকলের সামনে। আরুষি নিয়ে আসাদের পাশের চেয়ারে বসাল তোহা। আরুষি এমন একটা হাবভাব করছে যেন ও খুবই লজ্জা পাচ্ছে, কিন্তু আসলে তেমনটা নয়। ওর মন এখন একটাই বুদ্ধি আটছে যে কিভাবে আসাদকে সকলের সামনে বিরক্ত করা যায়, ওকে বকা খাওয়ানো যায়। আসাদ মনে মনে ভাবছে, কি দরকার ছিল এই মেয়েকে বিয়ে করার, মেয়েটা আমাকে কিস করল ভাবা যায়। অফিসে যেমন দেখায় এখানে একেবারে অন্যরকম দেখাচ্ছে। দুটো কোম্পানি পার্টনারশিপ যদি না একসাথে হতো তাহলে এই মেয়ে কখনোই বিয়ে করতাম না আমি। বিয়ে তো করেছি মেয়েটাকে শায়েস্তা করার জন্য, সকলের সামনে আমাকে অপমান করা না। এবার আমি যা করব টের পাবে। সকলে খাচ্ছে আর এটা ওটা গল্প করছে, তার মধ্যে আরুষি চুপচাপ হয়ে রয়েছে, কোনো কথাই বলছেন না। ওকে দেখে কেউ বলবেই না যে এই মেয়েটা আসাদকে কালকে রাত্রে এমন নাকানি চোবানি খাওয়ালো। আসাদ মনে মনে, কেন যে প্রতিশোধ নেওয়ার জন্য এই মেয়েটাকে বিয়ে করলাম আল্লাই জানে। আরুষি মনে মনে, আপনার জীবন যদি তেনা তেনা না করে দিয়েছি তো আমার নাম ও আরুষি নয়। সকলে খাচ্ছে, হঠাৎ আরুষি ওর পায়ের নখ দিয়ে আসাদের পায়ে একটা জোরে আঁচড় দিল। আসাদ, আহহ! আসাদের মা, কিরে বাবা কি হলো? আসাদ তখন পাশ ফিরে দেখল যে আরুষি মুখ টিপে হাসছে, তখন ওর আর বুঝতে বাকি রইল না যে কাজটা কে করেছে। আসাদ, কিছু না মা, আমার পায়ে কিছু একটা বাঁধল বলে মনে হল। আসাদের মা, ওহ! আসাদ মনে মনে ভাবছে, একবার রুমে চলো, তোমাকে একবার পাই তারপর দেখাচ্ছি মজা। আরশি মনে মনে, এখন কেমন লাগছে মিস্টার আসাদ সাইদ? আসাদ খেয়ে ঘরে চলে গেল। আসাদ আগেই গেছে কারণ ওর প্রচণ্ড রাগ হচ্ছে আরুষির উপরে। আরুষি বুঝতে পারল যে আসাদ কিছু একটা করতে চলেছে, সেই জন্যে আগে ঘরে চলে গেছে, কিন্তু ও আসাদকে ভয় পায় না। আরুষির খাওয়া শেষ হলে আসাদের মা আরুষিকে নিজের ঘরে ডাকলেন। আসাদের মা, বসো মা। মুখে এক ঝলক হাসি নিয়ে আরুষি আসাদের মায়ের পাশে বসল। আসাদেরর মা, আমার তোমাকে খুব পছন্দ হয়েছে। আসাদের জন্য আমি ঠিক যেমন মেয়েটা চেয়েছিলাম তেমনই। আরুষি লজ্জায় মাথা নিচু করল। আসাদের মার পাশে থাকা ডায়মন্ডের নেকলেসটা আরুষির হাতে তুলে দিলেন আর তার সঙ্গে দিলেন ওর বিয়ের সমস্ত জিনিস, যেগুলো আজকে বৌভাতের জন্য ওকে পরতে হবে। আরশি সেগুলো নিল। আসাদের মা কিছুটা কিন্তু করে আরুষিকে বললেন, তোমাকে আমি একটা কথা বলবো মা? হে আন্টি, অবশ্যই বলুন, আপনি তো আমার মায়ের মতো। আসাদেরর মা আরুষিকে বকা দিল যেই আরুষি ওনাকে মামনি বলল তখন। আন্টি কিরে, আমাকে মামনি বল, তুই না এক্ষুনি বললি আমাকে যে আমি তোর মায়ের মতো। সারি মামনি, আর ভুল হবে না। আসলে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হলো, আমি জানি যে আসাদ ভালোবেসে বা পছন্দ করে তোকে বিয়েটা করেনি। কথাটা শুনে আরুষি না চমকালেও অনেকটা অবাক হল, কারণ উনি যা বলছেন একদম সত্য কথা বলছেন, সেটা আরুষি খুব ভালো করেই জানে। তবে উনি কিভাবে কথাটা বললেন সেটা এখনও আরুষি বুঝতে পারছে না। আরুষি, মানে আপনি এসব কি বলছেন মামনি? আমি কিছুই বুঝতে পারছি না। আসাদের মা, আমি যা বলছি ঠিকই বলছি রে মা, কারণ আমার ছেলেটা তোকে ভালোবাসে না, সে যে অন্য একজনকে ভালোবাসে। আরুষি মনে মনে, উনি আর ভালোবাসা দুটো বিপরীত শব্দ, মানে ওনার মতো মানুষ ভালোবাসতে জানে। অবাক লাগলো শুনে। আরুষি এবার কিছুটা একটা আদর্শ স্ত্রীর মতো অভিনয় শুরু করল,
কিন্তু মামুনি মনি উনি যে আমাকে বিয়ে। সব বলবো মামুনি তোকে। আসাদের মা ধীরে ধীরে আরুষিকে সমস্তটা বলে দিল। আসাদের মা, আমি জানি একমাত্র তুই পারবি আমার ছেলেটাকে আবার আগের মতো করে দিতে, এক মায়ের ভালোবাসার দ্বারাই একমাত্র সম্ভব, আর আমি তোর চোখে ওর জন্য সেই ভালোবাসা অনুভব করেছি, পারলে একমাত্র তুই পারবি। আপনা আপনিই আরুষির হাত নিজের চোখে চলে গেল। চোখটা একটু ডলা দিয়ে মনে মনে ভাবতে লাগল, আমার চোখে ভালোবাসা, তাও আবার উনার জন্য, এটা কি করে সম্ভব? অবিশ্বাস্যকর মনে মনে। আরুষির খুব হাসি পাচ্ছে আসাদের মায়ের কথাটা শুনে, কিন্তু ওকে হাসলে চলবে না, ওকে এখন অভিনয় করতে হবে। আরুষি, তা মামুনি উনি এরকম কেন করেন? সেই ঘটনার পর থেকে আমার ছেলেটা ঠিক সময় বাড়িতে ফেরে না, মাঝে মাঝে ড্রিঙ্ক করে বাড়ি ফেরে, অনেক সময় বাড়ি থেকে কোনো অজানার উদ্দেশ্যে বেরিয়ে যায়, অনেকবার বারে চলে যায়, ওর বন্ধুরা বাড়িতে এসে দিয়ে যায়, বাড়ির কারোর সাথে পরিবারের ঠিকঠাক কথা বলে না, কখনো কখনো বাড়িও আসে না। আগে তো তোহার জন্য অফিস শেষে চকলেট, আইসক্রিম, আবার কখনো গিফটও নিয়ে আসতো, কিন্তু এখন তো তোহার সাথে ঠিক করে কথাও বলে না। আমার ছেলেটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। কিন্তু হঠাৎ যেদিন ও বলল যে ও তোকে বিয়ে করতে চাই, আমি খুব অবাক হয়েছিলাম ওর কথা শুনে। আমি ওর সাথে সম্মতি প্রকাশ করলাম, তার কারণ ওর ফাঁকা জীবনটা পরিপূর্ণ করার জন্য কেউ একজন আসবে যে ওকে বুঝবে, ওকে ভালোবাসবে, ওকে ভালো রাখবে। তাই আমি আর কোনো রকম না করলাম, না করলেও ও শুনত না, প্রচণ্ড রকম জেদিও। আরুষি মাথা নিচু করে আছে, এখন কি বলবে কিছুই বুঝতে পারছে না। ও ভেবেছিল অন্যরকমভাবে সবকিছু সামলাবে, কিন্তু এখন অন্যরকম হয়ে যাচ্ছে সব। হঠাৎই আসাদের মা আরুষির হাতটা ধরে বলতে লাগলেন, তুই আমাকে কথা দে মা, তুই আমার ছেলেটাকে পরিবর্তন করে দিবি, আবার আগের মতো করে পাল্টে দিবি, আমাকে কথা দে, আমি জানি তুই পারবি। আরুষি এখন পড়েছে মহা বিপদে, তার কারণ ও আসাদকে পছন্দই করে না, সেখানে কিভাবে আসাদের জীবনে থেকে আসাদকে পরিবর্তন করবে ও? আসাদের মায়ের অনেক জোড়াজুড়িতে আরুষির খুব মায়া হলো, তাই ও আর না করতে পারল না। ও ঠিক করল, কঠিন নরম যা কিছু হওয়া প্রয়োজন হয় ওকে হতেই হবে, আসাদকে পরিবর্তন করবে, তবে নিজের ক্যারেক্টার ও কখনোই চেঞ্জ করবে না। আসাদ অনেকক্ষণ ধরে ঘরের মধ্যে অপেক্ষা করছে, কিন্তু আরুষি এখনো আসছে না। ওর প্ল্যান সব রেডি, কিন্তু যাকে শায়েস্তা করবে সেই মানুষটাকেই পাচ্ছে না। আসাদ উঠে দাঁড়ালো দেখার জন্য যে আরুষি আসছে কি। তখন ও দেখল যে আরুষি আসছে। ও তো সেই লেভেলের খুশি, কারণ এক্ষুনি যখন আরুষি স্লিপ করে ফ্লোরে পড়ে যাবে তখন মজা নেবেন আসাদ। এটা হলো ওর পায়ে পা দেওয়ার শাস্তি। আরুষি রুমের সামনে আসতেই দেখল আসাদ দাঁত বের করে হাসছে। ও জানে যে আসাদ তোকে শায়েস্তা করার জন্য নিশ্চয়ই কিছু না কিছু করবে, কিন্তু কি করেছে সেটা এখনও আরুষি বুঝে উঠতে পারছে না। আর এই মুহূর্তে ঘরে ঢুকে যাওয়াটাও রিস্ক, তাই ও এসে বাইরে দাঁড়িয়ে পড়ল। আরুষিকে দাঁড়িয়ে পড়তে দেখে আসাদ বলল, কি হলো, দাঁড়িয়ে আছে কোনো? ভিতরে কি আসবে না? নাকি ভয় পাচ্ছ আমার সাথে চ্যালেঞ্জে যদি হেরে যাও? হার আর আমি কখনোই না। তাহলে আসছ না কেন? আমার ভয়? কোথায় কোথায় আরুষি খেয়াল করল যে মেঝেটা কেমন চকচক করছে, এর উপর দিয়ে হাঁটলে ও যে নির্ঘাত পড়বে সেটা ও ঠিক বুঝতে পারছে, তাই ও ভাবল ও একা কেন পড়বে, আসাদকেও ওর সাথে নিয়ে পড়বে। তাই ও বলল, তবে আমি চাইছি আপনি আমার হাত ধরে ঘরের মধ্যে নিয়ে যান। আরুষির প্রপোজালটা আসাদের কিছুতেই পছন্দ হলো না, কারণ আরুষি যদি কোনোভাবে আসাদকে ফেলে দেয় তখন কি হলো, হাতটা ধরুন, নাকি এখানেই কোনো গণ্ডগোল আছে? যদি কিছু থেকে থাকে তাহলে আমি ঢুকছি না ঘরে। আসাদ এবার কিছু না বলে আরুষির দিকে হাতটা বাড়িয়ে দিল।
আরশি হাত ধরে যেই ঘরের দিকে এগুলো পা স্লিপ করে পড়ে গেল মেঝেতে, আর তার সঙ্গে আসাদকে নিয়ে পড়ল। আরুষে নিচে পড়েছে আর আসাদ ওর পাশেই পড়েছে। আসাদের থেকে আরুষির লেগেছে বেশি। আসাদের লেগেছে, তবে ও পড়ে গিয়েও খুশি, কারণ আরুষি বেশি ব্যথা পেয়েছে। আসাদ খুব হাসছে। হঠাৎ ওর চোখ পড়ল আরুষির দিকে। ওর দিকে তাকাতেই আসাদ দেখল যে কোনো রকম কোনো শব্দ না করলেও আরুষির চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে, হয়তো খুব বেশি ব্যথা পেয়েছে। আসাদের একটু খারাপ লাগল, তবুও এতে ওর কোনো যায় আসে না, তাই মানবিকতার খাতিরে আরুষিকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিল, দিয়ে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। আরুষি, দেখবি তোর কোনো দিনও ভালো হবে না, তোর 10 দিন পেট খারাপ থাকবে, মোটা ফুটবল হয়ে যাবি, আরও যা আছে সব হবি তুই। আমি পড়ে গেছি, কোথায় একটু মলম দেবে, দিয়ে বলবে কিনা এইটা লাগো। তা না, উনি চলে গেলেন। হার্টলেস কোথাকার। তবে আমিও দেখে নেব, আমারও একদিন সময় আসবে। কিছুক্ষণ পর আরুষি দেখল তোহা হাতে করে মলম নিয়ে এসেছে। ভাবি, শুনলাম তুমি পড়ে গেছে, তাই ভাই আমাকে পাঠালো মলমটা দেওয়ার জন্য। আমার খুব ব্যথা লাগছে, এখন মনে হচ্ছে কোমরটাই পুরো ভেঙে গেছে। তা তুমি কি করে পড়লে? আরুষি তোহার সামনে আর কিছু বলল না যে আসাদ ইচ্ছে করে ওকে ফেলে দিয়েছে। এটা ওর আর আসাদের নিজেদের মধ্যে ব্যাপারে, তাই এই সমস্ত কথা বাইরের কারোর কাছে জানাতে চাই না। আর বলো না, আসতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছি। আচ্ছা, মলমটা লাগাও, দেখো ঠিক হয়ে যাবে। হমম। মলমটা লাগিয়ে আরুষি ঘুমিয়ে পড়ল, তার কারণ ওর কোমরে খুব ব্যথা হয়েছে। যখন ঘুম ভাঙল তখন দেখল ঘড়িতে 12:30 বাজে, রাতে রিসেপশন, তাই পার্লার থেকে লোক বিকাল বেলা আসবে। হঠাৎ রুমের মধ্যে আসাদ এল। ওকে দেখেই বোঝা যাচ্ছে যে বাইরে থেকে এসেছে, তবে আরুষির জানার কোনো ইচ্ছা নেই যে ও কোথা থেকে আসছে। আসাদ আরুষির সামনে গিয়ে একটা চেয়ার নিয়ে ওর সামনাসামনি বসল। আসাদের কাণ্ড দেখে আরুষির ভ্রু কুঁচকে তাকালো, তারপর বলল, আমার কোমরে ব্যথা বলে আমাকে দেখতে এসেছেন স্বামী? আসাদ একটা পেপার নিয়ে আরুষির সামনে ধরল, কিন্তু আরুষি অবাক হল না, তার কারণ ও জানে আসাদ এরকমই কিছু করতে চলেছে। আসাদ, এই নাও, এটা হলো একটা কন্ট্রাক্ট পেপার তোমার আর আমার বিয়ের, যেখানে বলা আছে তুমি আর আমি 6 মাস পর্যন্ত স্বামী স্ত্রী, তার আগে না তুমি আমাকে ছাড়তে পারবে না, আমি তোমাকে 6 মাস পরে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্কই থাকবে না, আর এই 6 মাসে তোমার কোম্পানির সঙ্গে আমার কোম্পানি একসাথে মিলে সমস্ত ডিল সাইন করবে, সমস্ত প্রজেক্টে পার্টিসিপেট করবে, কোম্পানির 55% লাভ হবে আমার কোম্পানি, হার 45% তোমার কোম্পানির। ডিলটা দেখে আরুষি বেশ খুশি হল, তার কারণ আসাদকে বদলানোর জন্য এই 6 মাসই ওর কাছে যথেষ্ট, তবে আসাদের সঙ্গে সংসারটা ও কখনোই করতে চায়নি। আর রইল কোম্পানির কথা, আসাদের কোম্পানির থেকে আরুষির কোম্পানি বিজনেসের ক্ষেত্রে সফলতা অনেকটাই বেশি, তাই 5% লাভ যদি কম হয় তাতেও ওর কোনো কিছু যায় আসবে না, কারণ আসাদের থেকে অনেক বেশি আছে ওর। আরুষিকে শায়েস্তা করার জন্য আর নিজের কোম্পানিকে কিভাবে আরও ভালোভাবে এস্টাবলিশ করা যায় সেজন্যই আসাদ বিয়েটা করেছে, আর আরুষি সেটা জানত। আরুষি কোনো কথা না বাড়িয়ে চুপচাপ সাইন করে দিল। আসি, এবার আমাকে কলে করে একটু ওয়াশরুমে দিয়ে আসুন স্বামী। আসাদ, হাস্যস। তোমার নিজের কি পা নেই নাকি মজে যেতে পারো না? আমি কেন নিয়ে যাব? আরুষি, আসলে আমার ইমিডিয়েট দরকার আছে ওয়াশরুমে, আপনি নিয়ে যাবেন নাকি আমি বিছানায়? আসাদ, থাক, আর বলতে হবে না, বলে আসাদ আরুষিকে কলে তুলে নিল, নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। আরুষি শক্ত করে আসাদের গলাটা জড়িয়ে ধরেছে।
আরুষিকে আসাদ কোলে করে নিয়ে যাচ্ছে আর সেই সুযোগে আরুষি আসাদের গালে একটা ছোট্ট করে কিস করে দিল ওকে বিরক্ত করার জন্য। আসাদ, অভদ্র মেয়ে। আরুষি, আপনার বউ। বিকাল 4টে। আরুষি দুপুরে লাঞ্চ করে এসে ঘুমিয়ে পড়েছিল আর আসাদ ল্যাপটপে বসে তখন কিছু কাজ করছিল। দুজনের মধ্যে আর কোনো কথা হয়নি। বিকালে ঘুম ভাঙল তোহার ডাকে। তোহা, ভাবি পার্লারের লোকেরা চলে এসেছে, তোমাকে এখন রেডি হতে হবে। তোমার শরীরটা কি খুব খারাপ লাগছে? আসলে আরুষির শরীরটা সত্যিই খারাপ লাগছে। দুপুরবেলা বেশ জ্বর জ্বর লাগছিল, তবে এখন জ্বর না থাকলেও পরে যে জ্বর আসতে পারে সেটা আরুষি বেশ ভালোই বুঝতে পারছে। আরুষি, না না, আমার শরীর খারাপ লাগছে না। আচ্ছা তুমি 10 মিনিট পরে ওদেরকে আসতে বল, আমি একটু ফ্রেশ হয়ে নিই। তোহা চলে যেতেই আরুষি ওয়াশরুমে চলে গেল। যাওয়ার সময় আসাদকে কোথাও দেখতে পেল না, তবে এই ব্যাপার নিয়ে আর বেশি মাথা ঘামাল না ও। পার্লারের লোকরা আরুষিকে সাজিয়ে দিল। আসাদরা সপরিবারে কমিউনিটি সেন্টারে গেল, যেখানে ওদের বৌভাতের আয়োজন করা হয়েছে। আসাদ সবাইকে জানালো যে ও কিছুক্ষণ পরে যাবে, তার জন্য ও সকলের সাথে গেল না। আসলে আজকের দিনে ওর সামিল হওয়ার কোনো ইচ্ছাই নেই, কিন্তু ওর মায়ের কসম দেওয়ার কারণে ওকে যেতেই হবে। নিজের পরিবারকে বড্ড ভালোবাসে ও, পরিবারের লোকের দুঃখের কারণ ও কখনোই হতে চাইবে না। সন্ধ্যা 7টা। আরুষির পরিবারের সকলেই এসেছে। ওর কাজিনরা ওকে ঘিরে রয়েছে, আসাদকে নিয়ে নানান ধরনের কথা বলছে, যাতে আরুষি একেবারেই ইন্টারেস্টেড নই। ওর চোখে এখন গেটের দিকে, যে কখন তার বেস্ট ফ্রেন্ড সাদাফ আসবে। আসলে ওর বেস্ট ফ্রেন্ড হলো সাদাফ। সেই ছোটবেলা থেকে দুজনে একসঙ্গে পড়াশোনা করে আসছে, দুজনে একসঙ্গে ইউকে থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসেছে। মোটামুটি বলতে গেলে আরুষির ছোট থেকে বড় হওয়া সমস্তটাই হয়েছে সাদাফের সঙ্গে। সাদাফ আরুষিকে খুব পছন্দ করে, কিন্তু আরুষির জেদ আর রাগের ভয় থেকেই সাদাফ কখনো ওকে বলে উঠতে পারেনি। আরুষি যে সাদাফকে পছন্দ করে না ঠিক তেমনটা নয়, পছন্দ করে, তবে নিজের বেস্ট ফ্রেন্ড হিসাবে। আসাদ অনেকক্ষণ আগেই চলে এসেছে, ওকে আরুষির পাশে বসানো হয়েছে। আরুষির দিকে কেবলমাত্র একটি বার তাকিয়েছিল, তারপর থেকে তাকানোর সাহস হয়নি ওর, তার কারণ ও একজনকে ভালোবাসে, তাই আর অন্য কারোর মায় জোড়াতে চায় না। হয়তো তার ভালোবাসার মানুষটি আজ তার সাথে নেই, তবে তার জায়গাটাও ও কাউকে দিতে চায় না। ও মনে করে যে ওর মনে দ্বিতীয় কোনো নারীর জন্য ভালোবাসার স্থানটুকু না হয় অপূর্ণই থাকুক। তবে আরুষি একটিবারের জন্যও আসাদের দিকে তাকায়নি। হঠাৎ সাদাফ একটা ফুলের তোড়া নিয়ে আরুষির সামনে এসে দাঁড়াল। সাদাফ আসতেই আসাদ সাদাফের দিকে একবার তাকালো, তারপর যখনই চোখ সরিয়ে নিতে যাবে তখনই দেখল আরুষি সাদাফকে জড়িয়ে ধরেছে। একটু হলেও অবাক হলো আসাদ, কারণ ও যতদূর জানি যে আরুষি কোনো রিলেশনশিপে ছিল না। তাহলে কি আরুষি কাউকে ভালোবাসা? তাহলে কি এই ছেলেটাকে ভালোবাসে? আসাদ মনে মনে একটা তাচ্ছিল্যের হাসি হাসল। ও ভাবতে লাগল, ভালোবাসলেই আমার কি? জাস্ট 6 মাস আমরা স্বামী স্ত্রী, তারপরে ও নিজের মতো আমি আমার মতো। তবে 6 মাসে তো ওয়াইফ হয়ে আছো আমার, আর এই 6 মাসে তোমার লাইফ যদি আমি হেল না করেছি তো আমার নাম আসাদ সাইদ নয়। সাইদ ওদের থেকে চোখ সরিয়ে নিল, তারপর স্টেজ থেকে নিচে নেমে গেল। বিয়ের কনে বিয়ের স্টেজে অন্য কোনো একটা ছেলেকে জড়িয়ে ধরেছে, এই ব্যাপারটা দেখে সবাই অবাক। ছেলে পক্ষে লোকের মধ্যে নানা কানাঘুষা চলছে, তবে আরুষির বাড়ির লোকের আচরণ খুবই স্বাভাবিক, কারণ আরুষি আর সাদাফের সম্পর্কটা ঠিক কেমন সেই কথা সকলেই জানে, তাই কেউ কিছু মনে করেনি। তবে সকলের সামনে এভাবে জড়িয়ে ধরা অবশ্যই তা দৃষ্টিকটু। সাদাফ আরুষির কানে ফিসফিস করে বলল, এখন তো ছাড়, সকলে দেখছে তো নাকি?
আর তোর বর দেখ জেলাস হয়ে এখান থেকে চলে গেছে। আসাদের কথা শুনতে আরুষি আরো বেশি রেগে গিয়ে সাদাফকে ছেড়ে দিল। আরুষি, জেলাসি না ছাই, আর উনি জেলাস হলো কি না হলো তাতে আমার দেখার দরকার নেই, তবে তুই কালকে আমার বিয়েতে আসলি না কেন? আমি কিন্তু খুব রাগ করেছি। সাদাফ, আই এম রিয়েলি সরি, আমি আসতে চাইছিলাম কিন্তু জরুরি কাজ পড়ে গেছিল। নিজের বেস্ট ফ্রেন্ডের বিয়ের থেকে বড় কাজ বুঝি হতে পারে? সাদাফ একটা মুচকি হাসল যে হাসির মধ্যে লুকিয়ে রয়েছে হাজারো কষ্ট যা বুঝার ক্ষমতা হয়তো আরুষির নেই। সাদাফ, সে সব কথা বাদ দে, বল সব কেমন চলছে? আরুষি সাদাফকে এক কোনো টেনে নিয়ে গিয়ে বলল, আমাদের বিয়েটা যে স্বাভাবিক বিয়ে না সেটা তো তুই খুব ভালো করেই জানিস। জানিস আজকে আমাকে কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়ে নিয়েছেন উনি, যেখানে লেখা আছে আমি লিগালি তার 6 মাসের বউ, তারপরে উনার আর আমার ডিভোর্স হয়ে যাবে। কথাটা শুনে সাদাফ স্বস্তি পেল এবং তার সঙ্গে কিছুটা অবাকও হল, কারণ হতেই পারে উনি ভালোবেসে বিয়ে করেননি তা বলে 6 মাসের জন্য। আরুষি সাদাফকে ডাক দিয়ে, এই তুই এত কি ভাবছিস? আমি কিছু বললাম আর কিছু বললি না তো? সাদাফ, এরপর আবার উনি উনার কথার খেলাপ করবেন না তো? আরুষি, তোর কি মনে হয় আমি কি ওনার সাথে থাকতে চাই? না তো। তাহলে? সাদাফ ঠিক করে নিল যে একবার আরুষির ডিভোর্স হয়ে গেলে আর কোনোভাবে আরুষিকে হারাতে দেবে না। রাত 9:30। লোকজন আস্তে আস্তে কমে যেতে লাগল, সকলে ডিনার করে বাড়ি চলে যাচ্ছেন। সাদাফ অনেকক্ষণ আগেই চলে গেছে। আরুষি চুপচাপ বসে আছে স্টেজে, তবে ওর পাশের জায়গাটা ফাঁকা, কারণ আসাদ সেই তখন চলে গেল। তারপরে আসাদকে আর দেখিনি আরুষি। আরুষি বসে আছে আর তখনই আসাদের মা এলো আরুষির কাছে। আসাদের মা, মামনি, আসাদকে কোথাও দেখছি না তো। তুই কোথাও দেখেছিস কি? না তো মামনি, উনি সেই অনেকক্ষণ আগে চলে গেছেন, তারপর থেকে আমিও দেখিনি ওনাকে। তোকে কিছু বলে যায়নি? না তো, আমাকে কিছু বলে যায়নি। এবার আসাদের মা আরুষির সামনে ধুকরে কেঁদে উঠলেন। আরুষি হতবাক হয়ে গেল। মামনি প্লিজ কেঁদো না। তোকে বলেছিলাম না মামনি, আমার ছেলেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, ও আজও কোথাও না কোথাও চলে গেছে, আমার ছেলেটা কি আর কখনো ভালো হবে না? বলে কেঁদে ফেললেন। আরুষির এই মুহূর্তে আসাদের মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে, আর কিছু পারুক আর না পারুক কারো চোখের জল আর সহ্য করতে পারে না আরুষি। এটা যেন ওর কাছে খুবই যন্ত্রণাদায়ক। ওর নিজের মা নেই, ছোটবেলা থেকে নিজের বাবার কাছে মানুষ হয়েছে, মায়ের ভালোবাসাটা কি সেটাও জানে না ও। আসাদের মাকে নিজের মায়ের মতো ভালোবাসবে ও। আসাদের মাকে পেয়ে নিজের একটা মা খুঁজে পেয়েছে আরুষি, তবে সেটা কতদিনের জন্য ও ঠিক জানে না, কিন্তু আসাদের মাকে মায়ের মতোই ভালোবাসতে চাই। আরুষি আসাদের মাকে জড়িয়ে ধরলেন। মামনি, আপনি প্লিজ কাঁদবেন না, দেখুন উনি আসুক, আমি উনার সাথে কথা বলবো। আমার ছেলেটাকে তুই আগের মতো করে দে না মা। কাঁদতে কাঁদতে, আমি ওনাকে সঠিক পথে ফিরিয়ে আনবো, কথা দিলাম। রাত 1টা বাজে, আরুষি এখনো ঘুমায়নি, আসাদের এর জন্য অপেক্ষা করছে। আসাদের মা যখন প্রথম দিন ওকে সমস্ত কথা বলেছিল তখন ব্যাপারটা এত গুরুত্ব দিয়ে না দেখলেও এখন ওকে ব্যাপারটাকে সিরিয়াসলি নিতে হবে, সেটা আজকের ঘটনা থেকে ও বুঝতে পারল। আর কিছু করুক আর না করুক, মিথ্যে ভালোবাসা দিয়ে হলেও ওকে আসাদকে পরিবর্তন করতে হবে। হঠাৎ দরজায় নক পড়তেই আরুষি দরজা খুলে দিল, বুঝতে পারল যে আসাদ এসেছে। দরজা খুলতেই আরুষি কিছু বলতে যাবে তার আগে আসাদ আরুষিকে বলল, সরে আও সামনে থেকে। আরুষির আর বুঝতে অসুবিধা হল না যে আসাদ ড্রিঙ্ক করে এসেছে,
তবে নিজের ঘোরে আছে, ঠিকভাবে দাঁড়াতে পারছে, কথা বলতে পারছে, তবে এটা খুবই বাজে অভ্যাস। আসাদ ঘরে ঢুকতেই আরুষি বলল, আপনি কি এটা ড্রিঙ্ক করেছেন? আসাদ জুতো খুলতে খুলতে, হ্যাঁ করেছি। তোমার কোনো সমস্যা? আমার সমস্যা আছে, আমি চাই না আমার স্বামী ড্রিঙ্ক করুক, এতে আমার খারাপ লাগবে। আসাদ আর সহ্য করতে না পেরে আরশিকে দেয়ালের সাথে চেপে ধরল। বারবার কি স্বামী স্বামী করো? হ্যাঁ, তোমাকে আমি আমার স্ত্রী বলে মানি না, নিজেকে কি আমার বউ ভাবতে শুরু করেছে নাকি? মনে রেখো, তুমি আর আমি হলাম এনিমি, আর দুজন এনিমি কখনো স্বামী স্ত্রী সুলভ আচরণ করতে পারে না, তাই তুমিও আশা করি এরকম ব্যবহার থেকে দূরে থাকবে। অন্য সময় হলে আরুষি হয়তো আসাদকে থাপ্পড় মেরে দিত, তার কারণ একে আসাদ মদ খেয়েছে, তার উপরে আবার নিজের খারাপ কাজের জন্য গলাবাজি করছে। আরুষি আর কিছু করুক, অন্যায় সহ্য করতে পারে না, তাও চুপ করে আছে আসাদের মায়ের কথা ভেবে। উনার বলা কথাগুলো বারবার ওর কানে এসে বাজছে, যে করেই হোক ওকে আসাদকে পরিবর্তন করতেই হবে আসাদের মায়ের মুখে হাসি ফোটানোর জন্য। আপনি প্লিজ সরে দাঁড়ান, আমার এই মদের গন্ধ আর সহ্য হচ্ছে না। আসাদ আর কিছু বলার অপেক্ষা রাখল না, আরুষির ঠোঁটজোড়া দখল করে নিল। আরুষি পারছে না ওকে ছাড়াতে, তবু চেষ্টা করেই চলেছে। একটা মেয়ে যতই সাহসী হোক, কিন্তু কখনো একটা পুরুষের সঙ্গে গায়ের জোরে পেরে উঠবে না, আর আরুষিও ঠিক তেমনই ব্যর্থ হয়েছে। অনেকক্ষণ পর আসাদ আরুষিকে ছেড়ে দিল, ও আর নিজের মধ্যে নেই, একই ড্রিঙ্ক করেছে, তার উপরে আরুষি নামক একটা জ্বলন্ত নেশা, দুটোই এখন ওর উপরে কাজ করছে। নিজের না চাওয়া সত্ত্বেও আসাদ আরুষের উপরে জোর খাটাল, তবে ভালোবেসে নয়, নিজের হিংস্রতা থেকে। সকালবেলা আসাদের আগে আরুষির ঘুম ভেঙে গেলে, একে তো অনেক দেরি করে ঘুমিয়েছি, আর তারপর সারারাত ঘুম না হওয়ার কারণে চোখ দুটো খুব জ্বালা করছে। আসাদের দিকে তাকালো ও, তাকাতেই দেখল আসাদ পাশ ফিরে শুয়ে আছে। ওকে দেখতে সম্পূর্ণ নিষ্পাপ লাগছে, একটা মায়াবী চেহারা, চুলগুলো কপালে এসে আছড়ে পড়ছে, গালে খোঁচা খোঁচা দাড়িগুলো যেন খুবই সুন্দর মানিয়েছে ওর মুখের সঙ্গে। আরুষি বুঝতে পারল যে অনেক দেরি হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই আসাদের ঘুম ভেঙে যাবে, আর ওর একমাত্র লক্ষ্য হল আসাদের কাছাকাছি থেকে আসাদকে পরিবর্তন করা। আর ও যতই আসাদের সামনে আসাদের প্রতি ঘৃণা দেখাবে, ততই আসাদের মনে আরুষির প্রতি ক্ষোভ জমবে, আর তখন আসাদকে পরিবর্তন করা খুবই কঠিন হয়ে পড়বে। তাই ও আসাদকে নিজের দিকে ঘুরিয়ে ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল না চাওয়া সত্ত্বেও। পর্দা ভেদ করে কিছুটা সূর্যের আলো আসাদের মুখের ওপরে পড়তেই দেখলে আরুষি ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মুহূর্তের মধ্যে শরীরের মধ্যে যেন কারেন্টের গতিতে শিহরণ বয়ে গেল, এমন কিছু অনুভব করল। আরুষিকে ছাড়িয়ে আসাদ বিছানা থেকে নেমে গেল। আসাদ চেঁচিয়ে, এই মেয়ে, তুমি আমার সাথে ঘুমিয়েছ কেন? আসাদের চেঁচামেচিতে আরুষির ঘুম ভেঙে গেল, বুঝতে পারল যে ওর প্ল্যান কাজ করছে। আরশি উঠে আসাদের কাছে দাঁড়িয়ে, আমি আপনার স্ত্রী, তা আপনার বুকে ঘুমাবো না তো কোথায় ঘুমাবো? আসাদ, আর কতবার বলবো তোমাকে যে এই স্ত্রীর অধিকারটা তুমি আমার কাছে দেখাবে না? আর আমরা তো এনিমি ছিলাম, হঠাৎ তোমার মধ্যে কনসা আত্মা চলে এলো যে আমার প্রতি এত ভালোবাসা উতলে পড়ছে তোমার? আরশি আসাদের গালে একটা কিস করে বলল, আমি আপনার স্ত্রী, আর আপনার ভালোবাসা পাওয়ার অধিকার কেবল আমার, আপনার বুকে ঘুমানোর অধিকারও আমার, তাই এগুলোর সাথে এখন থেকে পরিচিত হয়ে থাকুন, বলে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আসাদ সোফায় বসে মাথা দুটো হাত দিয়ে চেপে ধরে, মহা জ্বালায় পড়েছি এই মেয়েকে নিয়ে, কোনোভাবে এই 6 মাস তাড়াতাড়ি কাটলে বাঁচি। শাওয়ারের তলায় দাঁড়িয়ে আছে আরুষি, আর শাওয়ারের জলে প্রত্যেক বিন্দুর সাথে ধুয়ে মুছে যাচ্ছে সমস্ত ক্লান্তি।
সব ক্লান্তি দূর করে শুরু করবে এক নতুন কিছুর। আসাদ আর আরুষির দুজনেই রেডি হয়ে নিচে নেমে এলো অফিসে যাওয়ার উদ্দেশ্যে। অন্য সময় হলে আরুষি হয়তো জিন্স আর শার্ট পরে অফিসে যেত, কিন্তু সদ্য বিবাহিত হওয়ার কারণে জিন্স আর শার্ট পরেনি, শাড়িই পরেছে। ওরা দুজনে রেডি হয়ে টেবিলে খেতে বসলে আসাদের মা আরুষিকে জিজ্ঞাসা করল, মামনি তুই কি কোথাও যাচ্ছিস? আরুষি মুচকি হেসে, আমি তো অফিসে যাচ্ছি মামনি। সে কি রে, নতুন বউ অফিসে যাচ্ছিস, এটা কিন্তু ঠিক না, বড্ড বেমানান। এই 2 দিনের মধ্যে আরুষি আসাদের মা আর ওর বাবার সাথে বেশ ভালোই ভাব জমিয়ে নিয়েছে। এখন ওর সঙ্গে আসাদের মায়ের সম্পর্কটাও এমন হয়ে গেছে যে আরুষি কি করতে যাবে সেটা সামান্য ইশারাতেই আসাদের মা বুঝতে পারে। আরুষি একবার আসাদের দিকে তাকালো। আসাদ মন দিয়ে ব্রেকফাস্ট করছে আর এমন একটা ভাব করছে যেন ওরা কি কথা বলছে ওর কোনো কিছুই কানে যাচ্ছে না, ও যেন অন্য একটা জগতের মধ্যে আছে। আমি না গেলে অফিসের মালিক কে সামলাবে কে শুনি? আসাদের মায়ের দিকে চোখ মেরে আসাদের মায়ের আর বুঝতে বাকি রইল না যে আরুষি কি বুঝাতে চাইছে, তাই উনি ও আরুষির সঙ্গে তাল মিলিয়ে বলল, তাই তো আমি তো বলেই গেছিলাম তোকে তো অফিসের সাথে অফিসের মালিককেও সামলাতে হবে। আসাদ এই মুহূর্তে প্রচণ্ড রেগে গেল ওদের কথোপকথন শুনে। ও এখন বেশ ভালোই বুঝতে পারছে যে এই 2 দিনের মধ্যে আরুষি ওর মায়ের সঙ্গে প্রচণ্ড ভাব জমিয়ে ফেলেছে, এখন দুজনে প্ল্যান করে সমস্ত কিছু করছে। আমার খাওয়া হয়ে গেছে বলে ব্লেজার হাতে নিয়ে হন হন করে বেরিয়ে গেল। তুই না খেয়ে চলে যাচ্ছিস কেন? কিছুই তো খেলি না, আরুষিকে নিয়ে যা, দুজন তো একই জায়গায় যাচ্ছিস। আমার গাড়িতে ওর জন্য কোনো জায়গা নেই বলে বেরিয়ে গেল। আরুষি ও খাবার ছেড়ে উঠে পড়ল। আমি যাই মামনি বলে আসাদের পিছনে ছুটল। আসাদ গাড়ি রিস্টার্ট দিতে যাবে তখনই আরুষি গাড়ির দরজা খুলে আসাদের পাশে বসে গেল। এই তুমি আমার গাড়িতে আসলে কেন? নামো গাড়ি থেকে। আমি নামবো না, আপনার কোনো সমস্যা? এই তুমি নামক মেয়েটা আমার যত সমস্যা, নামো। আমি নামবো না, আপনি দেখি আমাকে কি করে নামান গাড়ি থেকে। নামাতে হলে আমাকে কোলে করে নামান, তখন আমি আপনার গলা জড়িয়ে আপনার ঠোঁটে ছোট্ট করে একটা কিস দিয়ে দেব, তখন দেখবেন কেমন লাগে। অসভ্য মেয়ে একটা, বলে আসাদ আর কিছু না বলে গাড়ি চালাতে শুরু করল, কারণ ও জানে আরুষি সেটা বলেছে মানে ওটা করেই ছাড়বে, আর কিছু হোক না হোক আরুষিকে সে কিছুতেই নিজের কাছে আসতে দেবে না। আরুষি মুচকি মুচকি হাসল। অফিসে ঢুকতেই আসাদ ওর রুমে গেল, গিয়ে দেখল ওর চেয়ারের পাশে আর একটা চেয়ার রাখা। অফিসের একটা স্টাফকে ডেকে আসাদ জিজ্ঞাসা করল, এখানে 2টো চেয়ার কেন? আমার তো কখনো 2টো চেয়ারের প্রয়োজন হয়নি, তাহলে এসব কেন? আরুষি কেবিনের মধ্যে ঢুকে, প্রয়োজন হয়নি, তবে এখন থেকে প্রয়োজন হবে, কারণ আমি এখন থেকে আপনার পাশে বসে কাজ করব। কিন্তু আমি তোমার সাথে কাজ করব না, এই আপনি এক্ষুনি চেয়ারটা এখান থেকে নিয়ে যান তো। না, আপনি কোথাও নিয়ে যাবেন না, এটা এখানেই থাকবে আর আমি এখানে বসবো বলে অফিসের লোকটাকে রুম থেকে বার করে দিল। সব সময় আমার মজা ভালো লাগে না, আমি আর তুমি কোনো দিনও একই রুমে একই সাথে বসব না। এখানে তুমি থাকবে, না হয় আমি। তাহলে কোম্পানির ডিলে শুধু আপনারই নাম থাকবে, আমার নয়। এবার আপনি বলুন আপনি কি করবেন? আসাদ কিছু বলল না, কারণ এগ্রিমেন্ট সেভাবেই করা যে আরুষি চাইলেই কোম্পানিকে আলাদা করে নিতে পারে, তাই বাধ্য হয়ে আসাদ আরুষির পাশেই বসল। আসাদ এখান কাজ করছে, কিন্তু আরুষি ওর পাশে বসে কাজ করছে, কাজে অত্যন্ত মনোযোগ তার। তাহলেও এই মুহূর্তে ওর খুবই বিরক্তি লাগছে কাজ করতে, তাই মুডটাকে ভালো করার জন্য ঠিক করল যে আসাদকে জ্বালাবে,
যেই ভাবা সেই কাজ। আরশি হুট করে চেয়ার থেকে নেমে আসাদের কোলে গিয়ে বসে পড়ল। এই মেয়ে, তুমি আমার কোলে উঠে যাও কেন বারবার? নামো। না, আমি আপনার কোল থেকে নামব না, আপনি আমাকে একটা কিস দেবেন তারপর নামব। একটা থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলে দেব, নামো বলছি, না হলে কিন্তু আমি ফেলে দেব। আমি জানি আপনি আমাকে ফেলবেন না, তাই আমাকে এসব ভয় দেখিয়ে লাভ নেই, তাড়াতাড়ি যা বলেছি তা করুন তো, আমার আবার বেশি অপেক্ষা করতে ভালো লাগে না। শেষবারের মতো জিজ্ঞাসা করছি, তুমি কোল থেকে নামবে কি? না, আমি নামব না। আরুষি কোনোভাবেই নামছে না দেখে অসাদ আরুষিকে কোলে তুলে নিয়ে ফেলে দিল। অনেক উপর থেকে ফেলে দেওয়ার কারণে আরুষির বেশ ভালোই লেগেছে, আর তার ওপরে রয়েছে কালকের পড়ে যাওয়াই সেই ব্যথা, সবকিছু মিলিয়ে উঠে দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত পাচ্ছে না। নিজের কষ্টটাকে চেপে রাখতে না পেরে চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, তবে আসাদের দেখার আগেই মুছে ফেলল। কোনো মুহূর্তে নিজেকে অন্যের সামনে দুর্বল প্রমাণ করতে চায় না, এতে ওর জেতার আবশ্যিকতা সেটাও কমে যায়, এটা ও বেশ ভালোই জানে। আসাদ ভেবেছিল আরুষিকে আস্তে করে কোল থেকে নামিয়ে দিবে, কিন্তু এত জোরে যে আরুষি পড়ে যাবে সেটা ভাবিনি, তবে আরুষির লাইফটা হেল করার জন্য ওর প্রয়াস সফল। আরুষি অনেক কষ্ট করে উঠে দাঁড়াল। আরুষি ভেবেছিল ফেলে দেওয়ার পর হয়তো আসাদ ওকে ধরে তুলবে, কিন্তু তাও করেনি, অবশ্য ওর কাছ থেকে এ সমস্ত আশা করাই বেকার। আরুষি নিশ্চুপভাবে কাজ করছে আর আসাদের পাশে বসে আছে, এদিকে ব্যথাটাও আরও বেড়ে চলেছে, আর হয়তো পাচ্ছে না নিজের আবেগটাকে কন্ট্রোল করে রাখতে, এক্ষুনি হয়তো কেঁদে ফেলবে। সেই জন্য আসাদকে কিছু না বলো ওর পাশ থেকে উঠে গেল, বেরিয়ে গেল অফিস থেকে। আরুষি হঠাৎ করে কিছু না বলে উঠে যাওয়ায় আসাদ অবাক হল, কিন্তু ওর কোনো যায় আসে না। বিকেল 4টে, রেস্টুরেন্টের জ্বর নিয়ে মাথা নিচু করে বসে আছে আরুষি, আর ওর সামনে বসে আছে সাদাফ। সাদাফ, তোর কি খুব শরীর খারাপ লাগছে? আর বেশ অনেকক্ষণ ধরে দেখছি মাথা নিচু করে বসে আছিস, কফি ছাড়া কিছু খেলি না, আমাকে বল কি সমস্যা? আরুষি মাথা দুলিয়ে বলল, না কোনো সমস্যা নয়, এমনি ভালো লাগছে না। সাদাফ আরুষির হাতে হাত রাখতেই, আমার থেকেও আজকাল সবকিছু লুকাচ্ছিস, এটা তোর কাছ থেকে আশা করিনি। তুই রাগ করছিস কেন? আসলে কোমরে খুব ব্যথা, সেই জন্যই। কি করে হলো কোমরে ব্যথা? কালকে তো তুই ভালোই ছিলি। কালকে ভালো ছিলাম না, কালকেও ব্যথা ছিল, তবে সবার সামনে ভালো থাকার অভিনয়টা চালিয়ে গিয়েছিলাম। ব্যথাটা কমেছিল, তবে আজকে আবার বেড়ে গেল কেন? ওষুধ বা পেইনকিলার নিসনি? নিয়েছিলাম, বাট আজকে অফিসে উনার কলে বসাতে উনি আমাকে কল থেকে ফেলে দিয়েছেন খুব জোরে, তাই ব্যথাটা যেন আরও বেড়ে গেছে। তুই ওই লোকটার জন্য আর কত কিছু করবি কেন বলতে? তুই আমার কাছে কেন চলে আসিস না কেন? আরুষি অবাক হল সাদাফের কথা শুনে, তারপর বলল, তোর কাছে ফিরে আসবে মানে ঠিক বুঝলাম না। সাদাফের মনে পড়ে গেল যে ও তো এখন আরুষিকে ওর ভালোবাসার কথা জানায়নি, তাই কথা ঘুরানোর জন্য বলল, আমি বলতে চাইছি যে তুই ওনাকে ছেড়ে তো চলে আসতে পারিস আঙ্কেলের কাছে। না, কখনোই না, 6 মাস চ্যালেঞ্জ, আমার কাছে অনেক সময় আছে, উনাকে আমি পাল্টাবো, আর এই 6 মাসে তবে আমি বাপির কাছে ফিরে যাব। যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আয় তুই, আমি চাই না তুই ওনার কাছে বেশি দিন থাকিস, না জানি কখন তোর কি ক্ষতি করে দেয়। ওরা দুজন কথা বলছে, আরুষি সাদাফের সামনে নিজেকে ঠিক রাখার চেষ্টা করছে ঠিকই, কিন্তু গাটা বেশ গরম গরম হয়ে আসছে, জ্বর জ্বর লাগছে। বেশিক্ষণ যে ওর পক্ষে বসে থাকা সম্ভব হবে না সেটা ও ভালোই বুঝতে পারছে। আমার না আর বসে থাকতে ভালো লাগছে না,
অনেকক্ষণই হলো আমি না এখন উঠি। আচ্ছা শোন, আমি তোকে ড্রপ করে দিচ্ছি। তার ঠিক দরকার হবে না, তুই বাড়ি চলে যা। একটাও বেশি কথা নয়, আমি তোকে দিয়ে আসবো, এটাই ফাইনাল। আরশি আর না করতে পারল না, কারণ না বললে সাদাফ খুব রাগ করবে, সেটা ও খুব ভালো করেই জানে, তাই ও বলল আচ্ছা চল। কিছুদূর হেঁটে যেতেই আরশির মাথাটা ঘুরে গেল, তবে পড়ে যাওয়ার আগেই সাদাফ ধরে ফেলল, কিন্তু ততক্ষণে আরশি জ্ঞান হারিয়েছে। সন্ধে 6:30। আসাদের বাড়ির ড্রয়িং রুমে সোফায় বসে আছে সবাই, সবার মুখে চিন্তা, শুধুমাত্র আসাদ ছাড়া। মেয়েটা যে কোথায় গেল জানি না, তার ওপরে সকালে কিছু খায়নি, দুপুরে লাঞ্চ করেছে কি তাও জানি না। মেয়েটা দুপুরে লাঞ্চ করেছে? আমি কি করে জানবো লাঞ্চ করেছে কি করেনি? বাহ, ভালো উত্তর দিলই, নিজের বউ নিজেই জানিস না তুই কি আমার স্বামী। আর কিছু বলতে যাবে তখনই দরজায় বেল বেজে উঠল। চলবে।